হ্যালো, এখন আমরা মেলে আছি। মাছ, শুক্তো, ডাল, আলু মাখা। আপনারা যদি গ্রুপে আসেন এই রুমটা কিন্তু আপনাদের জন্য বেস্ট। নমস্কার, আমি বিট্টু বলছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরা তো একেবারে বিন্দাস আছি, কারণ আমরা আছি পাহাড়ে। দেখতেই পাচ্ছেন আমি রাইডিং জ্যাকেট পরে নিয়েছি। আজকে কিন্তু আরও একটা এপিসোড দার্জিলিংয়ের শুরু হচ্ছে। আজকে আমরা দাওয়াইপানি থেকে সোজা চলে যাব দার্জিলিং। তো এখন আমরা দাওয়াইপানিতে যেখানে আছি, যেখান থেকে আমি ভিডিওটা শ্যুট করছি, দেখুন শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখুন। পিছনে কাঞ্চনজঙ্ঘা আর সামনে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো আগের এপিসোডটা আশা করি সবাই দেখে নিয়েছেন, আর এই পরবর্তী এপিসোডগুলো কিন্তু থাকছে আরও অনেক অনেক নতুন নতুন মজাদার এক্সাইটমেন্ট। তো সবাই ব্লগের সাথে থাকুন। আজকে এখান থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ দার্জিলিংয়ের পুরো ডিটেলস, হোটেল ডিটেলস, বাজেট হোটেল, কোন কোন হোটেলে পার্কিং আছে, কোথায় কি খেলাম, কেমনভাবে ঘুরলাম, কি কি কিনলাম, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন এখান থেকে আমরা ভিডিওটা শুরু করছি। পথে আবার দেখা হচ্ছে। দার্জিলিং কিভাবে আসতে হয় তা নিয়ে অনেক ভিডিও আছে, সেই সম্পর্কে আমি বেশি একটা কিছু বলছি না। তবুও বলছি, এনজিপি থেকে প্রাইভেট গাড়ি, শেয়ার গাড়ি, যে কোনোভাবেই আপনারা দার্জিলিং আসতে পারেন। আর দাওয়াইপানি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স দেখাচ্ছিল 22 কিলোমিটার, মানে বাইকেই 50-51 মিনিট মতো লাগবে। তো আমরা যথারীতি আজকে ঘুম, বাতাসিয়া লুপ হয়ে তারপরে দার্জিলিংয়ে ঢুকবো। আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি ম্যালের কাছে হোটেল চান, তারা একেবারে ঠিক ভিডিওতে এসেছেন। এখানে কিন্তু আমি একেবারে ম্যালের কাছে বাজেট ফ্রেন্ডলি, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের সন্ধান দেবো আপনাদের। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। আর আমি অনেক দিন ধরে আশা করেছিলাম এই স্টেশনটায় কবে আসবো। ফাইনালি আজকে আমি এই স্টেশনটায় এসে উপস্থিত হয়েছি। তো আমার খুবই এক্সাইটমেন্ট হচ্ছে। আর অনেকেই আমাকে বলেছে যে তোমরা এখনো দার্জিলিং যাওনি। না, আমাদের মানে ঠিক ছিল পাহাড়ি আসার পরেই আমরা প্রথম দার্জিলিং যাব, মানে নর্থ বেঙ্গল যাব আর কি। তো আজকে আমরা ফাইনালি এসেছি। আর সত্যি ঘুম স্টেশনটা কিন্তু অসাধারণ, চারিদিকটা এত সুন্দর। আর তার মধ্যে এই গ্যালারিটা, মানে এই যে মিউজিয়ামটা, এটাও কিন্তু খুবই সুন্দর। এখানে একটা ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। আপনারা যারা আগে দার্জিলিং এসেছেন, আমার মনে হয় দার্জিলিং, দীঘা, পুরী মানে যায়নি এমন কোনো বাঙালি নেই। মানে যাই হোক, আমি অনেক লেট করে ফেলেছি এখানে আসতে। তো আমি আর কি বলবো, সবাই আপনারা সব কিছু জানেন। তবুও আমার পার্সোনাল অভিজ্ঞতা, এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। এছাড়াও অনেক খুঁটিনাটি ডিটেলস দেবো, যেটা আমার মনে হয়েছে দেওয়াটা উচিত। আর আমি কিন্তু টুক করে টয় ট্রেনের সামনে একটা ছবিও তুলে নিয়েছি। আর আমি টয় ট্রেনটা দেখেও খুব খুশি হয়ে গেছি। এর আগে কিন্তু আমি সিমলা থেকে, মানে কালকা থেকে সিমলা পুরো টয় ট্রেনে গেছিলাম। তো এই স্টেশনটায় আমার খুব ভালো লেগেছে। আমি 3-4 বার পাক দিয়ে নিয়েছি। তারপরে আমরা এই বাতাসিয়া লুপে এসে হাজির হয়েছি। এবার বাতাসিয়া লুপের সামনে গাড়িটাকে পার্ক করে তারপরে ভেতর দিকে যাব। চারিদিকটা এখানে সত্যি খুব সুন্দর। এমনি এমনি দার্জিলিংকে মানে পাহাড়ের রানী বলা হয়। আর এই যে বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার, 50 টাকা করে কিন্তু টিকিট। তো টিকিট দিবি। আমি আগে আগে এসে 2টো টিকিট কেটে নিয়েছি। এরপর সৌরভও চলে এসছে গাড়ি পার্কিং করে। বাইক নিয়ে কিন্তু পাহাড়ে ঘোরার মজাই আলাদা। যেখানে খুশি দাঁড়াও, ছবি তোলো, যখন যা প্রবলেম হবে দাঁড়িয়ে পড়ো, কোনো ব্যাপার না। শুধু একটাই স্যাক্রিফাইস করতে হয়, হরেক রকম জামা কাপড় পরে কেত মেরে ছবিটা তোলা যায় না। ঠিক আছে, ওইটুকু তো করাই যায়, তাই না? তো যাই হোক, এবার আমরা বাতাসিয়া লুপের ভেতরে চলে এসেছি। এই সর্পিল রেলপথটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তার মধ্যেই মাঝখানে গোর্খাদের এই স্মৃতিসৌধটাও অসাধারণ। আর পিছনে তো রয়েছে কাঞ্চনজঙ্ঘা, সেই জন্য যাচ্ছি সামনের দিকটাতে। আর চারিদিকে এত সুন্দর ফুলের সমাহার, খুবই ভালো লাগছে পরিবেশটা। আর ঝকঝকে নীল আকাশ, রোদ, আর কি চাই দার্জিলিংয়ে এসে, তাই না? মানে যা যা চেয়েছি আজকে, মানে সব ঢেলে দিয়েছে ভগবান একেবারে। তো এই যে দেখুন, ড্রেস ট্রেস পরে কাশ্মীরিদের মতো সবাই ছবি তুলছে। আমিও তুলেছিলাম যখন ওই হিমাচল গেছিলাম হানিমুনে, সিমলা মানালি, তখন ওখানে এরকম সুন্দর করে ড্রেস পরেছিলাম। সৌরভকে বলেছিলাম ছবি তুলে দাও। তো যথারীতি ফটোগ্রাফার বর থাকার সুবিধা নিয়েছি আর কি। যাই হোক, এই জায়গাটা আবার দূরবীন দিয়ে সবাই কাঞ্চনজঙ্ঘাকে দেখেছে। আমরা রাঙারুন আর দাওয়াইপানি থেকে এত সুন্দর রেঞ্জ দেখেছি যে এখন এটা আর কিছুই মনে হচ্ছে না। এবার মনে হচ্ছে ট্রেন আসবে। হ্যাঁ,
বাতাসে আলো সত্যি খুব ভালো লাগলো। এবার ফিরে যাওয়ার পালা হোটেলের দিকে। তো আমরা যে হোটেলটা বুক করেছি সেই রাস্তায় দেখাচ্ছে প্রচণ্ড জ্যাম, তো একটা শর্টকাট রাস্তা ধরে আমরা হোটেলে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে হোটেল হার্দিক, এখান থেকে ম্যাল মাত্র 2 মিনিট হেঁটে। তো এবার ভেতরে যাই চলুন, তারপর ডিটেলসটা বলছি। এটা হচ্ছে রিসেপশন, আর ঢুকেই যে রুমটা সেই রুমটাই আমরা বুক করেছি। এখানে মোটামুটি বেডটা দেখে মনে হচ্ছে 4-5 জন থেকে যেতে পারবে আরামসে। আর এটা হচ্ছে রুম থেকে ভিউ, সানসেট সানরাইজ খুব ভালো মতো কিন্তু এখান থেকে দেখা যায়। এটা হলো বাথরুম, বাথরুমটা একটু ছোট, গিজারও আছে, ঠিক আছে কাজ চলে যাবে, কোনো অসুবিধা নেই, বাজেট ফ্রেন্ডলি জায়গায় এইটুকু অ্যাডজাস্ট করাই যায়। আর এইটা হচ্ছে বড় রুমটা, এখানে মোটামুটি 6 থেকে 7 জন আরামসে থাকবে। এখানে একটা সোফাও দিয়েছে। আর এইটা হচ্ছে বাইরের দৃশ্য, দেখুন। এইটা হচ্ছে ভিউ রুম থেকে, দার্জিলিং এর মতো কনজাস্টেড জায়গায় ম্যালের পাশে এইরকম রুম। আর এটা হচ্ছে টয়লেট, ঠিক আছে, এটা হচ্ছে টয়লেট। আর এই দেখুন আমি, সরি এখানে একটা আয়না আছে, সুন্দরভাবে সাজানো গোছানো একটা টিভি দিয়েছে, সব রকম যা যা থাকা উচিত একটা রুমে, ওই কোন একটা টেবিলও আছে, সমস্ত কিছু কিন্তু আপনারা এই রুমটাতে পেয়ে যাবেন। অনেকজন মিলে এলে অবশ্যই এই রুমটা বুক করবেন। হোটেলের মালিকের সাথে আমরা কথা বলে নেব। নমস্কার দাদা, আপনার এখানে কটা রুম আছে আর কেমন রুম রেন্ট যদি বলেন? আমার এখানে 10খানা রুম আছে। আমার এখানে ভিউ রুম আছে 9টা, একটা হচ্ছে নন ভিউ রুম আছে। আমার 4খানা রুম আছে 4 জন থাকার জন্য, বাকিগুলো সব 2 থেকে 3 জন থাকার জন্য। তো রুমের প্রাইস মোটামুটি ধরুন 1200 থেকে 2500 পর্যন্ত ওঠানামা করে, সিজন এবং অফ সিজনে। আচ্ছা, বেলা হয়ে গেছিল আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো খুঁজে খুঁজে চলে এসেছি সেই বিখ্যাত মহাকাল রেস্টুরেন্টে বাঙালি খাবার খেতে। তো অনেক ভিড়ের মধ্যে আমরা অবশেষে বসার সিট পাই এবং মেনু কার্ড থেকে একটা বাঙালি থালি অর্ডার করি। আমরা 2টো ফিশ থালি অর্ডার করেছিলাম, 170 টাকা করে পার থালি। এখানে রয়েছে একটা সবজি, মাছ, শুক্তো, ডাল, আলু মাখা, ওরে আলু মাখা, চাটনি, পায়েস, আর ওদিকে রয়েছে পাঁপড়, আর ওইখানে রয়েছে আচার আর স্যালাড। শুনেছিলাম বটে দার্জিলিং মেলের সুখ্যাতি, আজ তা নিজের চোখে দেখলাম। মানে আমার মনটা ছটফট করছিল কখন একটু মেলে যাব। সৌরভকে আমি ঘুমোতেও যেতে দিইনি দুপুরবেলা। এই যে ঝকঝকে রোদের দুপুরটা সবসময় পাওয়া যায় বলুন, তারপরে আবার সেটা যদি দার্জিলিং মেলে কাটানো যায়, চারিদিকটা সত্যি অপূর্ব লাগছে। আবার পাশে এই দোকানটা দেখে আমরা চলে এলাম। সৌরভ এই সমস্ত জিনিসপত্র খুব ভালোবাসে, ও তো টুক করে ভেতরে ঢুকে পড়েছে। তো আমি একটু বাইরে ভিডিও টিডিও করে ভেতরে গেলাম। তারপরে ভেতরে গিয়ে দেখছি এত জিনিস, সবই নিতে ইচ্ছা করছে, কোনটা ছেড়ে কোনটা নেব। ও হ্যাঁ, একটা দরকারি কথা, রবিবারে কিন্তু এখানকার মার্কেট বন্ধ থাকে কিছু দোকানপাট ছাড়া। তো অনেকেই তো শনি রবিবার প্ল্যান করেন, সেই জন্য এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে এখানে একটা ছবি তুলতে পেরেছি। হ্যালো, এখন আমরা মেলে আছি, দেখুন হাতে একটা সফটি নিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। আর চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন তো, পুরো একদম আলোয় আলোয় ভরা। তাহলে চলুন আপনারা মেলের ভিউ এনজয় করুন। এই দিনটা ছিল 30শে ডিসেম্বর, 31st নিউ ইয়ারের ডেকোরেশনে মেলটা কিন্তু এত সুন্দর করে সেজে রয়েছে। কিছু সমস্যার কারণে আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। অনেকক্ষণ স্ট্রিটে ঘোরাঘুরি করার পরে অবশেষে দার্জিলিংয়ের বিখ্যাত মোমো খেতে এলাম। 1 প্লেট মোমো 70 টাকা পড়েছিল। তারপরে পাশে আবার গরম গরম পকোড়া ভাজছিল, সেটাও দেখে সৌরভ লোভ সামলাতে পারেনি, তো সেটাও অর্ডার করেছি 50 রুপিস প্লেট। আর রাত্রে আমরা মহাকালেই আবার 170 টাকা মাছের থালি ডিনার করেছিলাম। আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তবে বাইরে। তবে অনেকজন মিলে এলে হয়তো এখানে সমস্যা হতে পারে, কারণ মেলের কাছাকাছি কোনো জায়গায় অতটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু নেই হোটেলগুলোতে। এবার প্রশ্ন হলো, তুমি কি গ্লিনারিজের সামনে সেই বিখ্যাত ছবিটা তোলোনি? আরে হ্যাঁ তুলেছি, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে আমি কোনো রকমের ছবিটা তুলে পালিয়ে এসেছি আর কি।
ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। পরবর্তী দার্জিলিংয়ের এপিসোডে মিরিক সহ থাকছে নতুন নতুন তথ্য, আর হোটেলের ফোন নাম্বার আর ম্যাপটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।